ধারালো অস্ত্রের আঘাতেই খুন হন জুলহাস। খুনিরা ছিল প্রশিক্ষিত, জানালেন ময়না তদন্তকারী চিকিৎসক। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশকে অস্থিতিশীল করতেই চলছে টার্গেট কিলিং। কাশিমপুরের কারারক্ষী রোস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। একের পর এক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৮। ক্যাম্পাস বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শেখ জায়েদ। মাথায় ধারালো অস্ত্রের আঘাতেই হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে। সকালে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের কথা জানান তদন্তকারী চিকিৎসক। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, শিক্ষক, লেখক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে কলাবাগানের জোড়া খুনের মিল রয়েছে। জোড়া খুনের ঘটনায় সোমবার রাতেই অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কলাবাগান থানায় 2টি মামলা করা হয়েছে। মাথায় ও ঘাড়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে। মঙ্গলবার সকালে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তদন্তকারী চিকিৎসক। মাথায় মাল্টিপল চপন ছিল, ধারালো অস্ত্রের আঘাত, যেটা আর কি ভারী ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই আঘাতের দরুনে ওরাই মারা গেছে, কিন্তু আঘাতের ধরনগুলো কি একই জায়গায় বারবার ওদেরকে মাল্টিপল অ্যাটেম্প করা হয়েছে। টোটালি একটা প্রশিক্ষিত একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা মানে তারা একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে তদন্ত করছেন তারা। এই হত্যাকাণ্ডের সঙ্গে অতীতে শিক্ষক, লেখক, ব্লগার হত্যার মিল রয়েছে বলে জানান তিনি। আমরা অত্যন্ত আন্তরিক, এই জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধী বলেন, এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা কাজ করে যাচ্ছি। অতীত যারা যে এই কৌশলে, যে মরাস অপরাধী, যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে মিল আছে। এদিকে নিহত তনয় পরিস্থিতির শিকার বলে মনে করছেন তার পরিবার। পাশাপাশি জুলহাসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিবার জানে না বলেও মন্তব্য করেন তনয়ের মামা। আশা ইউনিভার্সিটিতে পরে ওখানে পরীক্ষা দিয়ে সরাসরি যাওয়ার কথা শিল্পকলা একাডেমিতে, সময় মতো না যাওয়াতে ওরা ওখান থেকে ফোন করেছে এই তন্ময়ের মায়ের কাছে যে আপা ও কি বাসায় গেছে নাকি, ও তো সরাসরি আসার কথা আমাদের এখানে এখনো আসে নাই। পরিস্থিতির শিকার হতে পারে, হয়তো ও টার্গেটে ছিল না, কারণ ওর তো ওই বাসায় যাওয়ার কথাই না। কিভাবে গেল, কেন গেল জানি না। সোমবার সন্ধ্যায় উত্তর কলাবাগানের একটি বাসায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে প্রবেশ করে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সাবেক মার্কিন কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। জনৈক মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে আল কায়দা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখার মুখপাত্র পরিচয়ে এই বার্তা টুইট করা হয়। এতে বলা হয়, হিজড়া ও সমকামীদের অধিকার সম্পর্কিত ম্যাগাজিন রুব্বানের সম্পাদক জুলহাস মান্নান ও তার সহকারী তনয়কে হত্যা করেছে মুজাহিদরা। এতে আরও দাবি করা হয়, আমেরিকা ও ভারতের মিত্রদের সাহায্য নিয়ে এই ভূখণ্ডে ৯৮ সাল থেকে সমকামিতার অশ্লীলতা ছড়াতে এই মানুষগুলো কাজ করে যাচ্ছিল। এদিকে জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে তদন্তের মাধ্যমে এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আহ্বান জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। বিবৃতিতে তিনি বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই একের পর এক টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জোড়া খুন, এটা অবশ্যই টার্গেট কিলিং, তাকে টার্গেট করেই খুন করা হয়েছে। ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। ধস্তাধস্তির সময় আমাদের পুলিশ এবং ওখানে ওই ফ্ল্যাটের যে নিরাপত্তা কর্মী দুজনই আহত হয়েছে, দুজনই তাদের চাপাতির কোপে আহত হয়েছে। তারপর কিছু রেখে গিয়েছে সেগুলোর আমরা আছে, প্রত্যক্ষদর্শীও আছে। আমরা সবকিছু নিয়ে এখন কাজ করছি। দেশীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্রগুলি হচ্ছে, এই ষড়যন্ত্রগুলির বহিঃপ্রকাশ এই যে ঘটছে মাঝে মাঝে, তো আমরা আশা করছি তদন্ত করে সঠিক যে ঘটনাটা আমরা জানাতে পারবো সবাইকে। ধারাবাহিকভাবে ঘটে যাওয়া পরিকল্পিত এসব হত্যাকাণ্ডগুলোকে সরকার সহজভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আইনানুগভাবেই এসব হত্যাকাণ্ডের তদন্ত শেষে বিচার শুরু হবে বলে জানান তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে একথা বলেন তিনি। এটা সরকার আপনার সহজে নেবে না, এবং সরকার যদি কাউকের উপরে কোনো আক্রমণ করে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে থাকবে। গাজীপুরে কাশিমপুর কারাগারের কারারক্ষী রুস্তম আলীকে হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 8 জনকে আসামি করে যাদবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রিপোর্টার সেলিয়া সুলতানা এবং গাজীপুর প্রতিনিধি মনিরুল আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাশিমপুর কারাগারের অবসরপ্রাপ্ত প্রধান কারারক্ষী রুস্তম আলীর পরিবারের এই কান্না যেন শেষ হবার নয়। বাবা মায়ের মৃত্যুর পর ছোট ভাই বোনকে প্রতিষ্ঠিত করতে যিনি নিজের জীবন সঁপে দিয়েছেন, সেই মানুষটি নেই এ যেন কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। একমাত্র মেয়ে রুম্পার প্রথম সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকলেও তাকে দেখে যেতে পারলেন না তিনি। রুস্তম আলী হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতারের পর অন্য আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়েছে, সাসপেক্ট কিছু আসামি রয়েছে। আমরা একজন সাসপেক্টকে ধরেছি, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা হয়তো পুরো ঘটনাটা বের হয়ে আসবে যে কারা ঘটনাটা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। এদিকে রুস্তম আলীর শরীরে 6টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ভিকটিমের গায়ে 6টা গুলির চিহ্ন পায়, তার মধ্যে 4টা গুলি এপাশে বের হয়ে যায়, আর এর মধ্যে 2টা গুলি শরীরের ভিতরে পাওয়া যায়। তার ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে, রিপোর্ট পাঠাতে 2 দিন সময় লাগবে। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে কারারক্ষী রুস্তম আলীকে। এ ঘটনার পর কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত মোট 3 জনকে আটক করা হয়েছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মেন গেট এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে একই দাবিতে সিনেট ভবনের সামনে মৌন মিছিল ও মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব কর্মসূচিতে অংশ নেয়। স্যারের মতো একজন মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না। এটা শুধু আমাদের নিজেদের ইস্যু না, এটা কিন্তু রাষ্ট্রীয় একটা ইস্যু, কারণ একটা বুদ্ধিজীবী মারা গেছে। যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত যতদিন না করা হচ্ছে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। এই চর্চার জায়গাগুলো না, হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যত দ্রুত সম্ভব এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যেতে পারি, আমরা যেন গবেষণায় ফিরে যেতে পারি। আর পুলিশ বলছে অপরাধীদের ধরতে তারা তৎপর। সম্ভাব্য যতগুলো কারণ এই খুনের পিছনে থাকতে পারে সকল কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করছি, এবং একটার সাথে আরেকটা তথ্যের মিলিয়ে দেখা, প্রমাণ করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। শনিবার শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরো থাকছে। নৌ শ্রমিক ধর্মঘটে তেল শূন্য হয়ে পড়েছে ভৈরবের ডিপোগুলো। সরবরাহ বন্ধ 12 জেলায়। সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দূতাবাসের কর্মকর্তা, মুক্তমনা লেখক থেকে ধর্মযাজক, ব্লগার, একের পর এক চলছে হত্যাযজ্ঞ। অপরাধীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘদিন পার হলেও কোনো হত্যাকাণ্ডেরই সুরাহা হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে খুন হলেন কারারক্ষী রুস্তম। তার কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার রাজধানীর কলাবাগানে খুন হলেন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ 2 জন। গত এক যুগে রাবির 4 শিক্ষক সহ একই কায়দায় হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক হুমায়ুন আজাদকে। শুধু শিক্ষক নয়, গত কয়েক বছরে একের পর এক খুন হয়েছেন মুক্তমানা লেখক, ব্লগার সহ ধর্মযাজকরা। এমন হত্যাযজ্ঞের পরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটছে, আর বরাবরই অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2-1টি ঘটনা আদালত গড়িয়ে বিচারের রায় হলেও কার্যকর হয়নি একটিও। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। এটিকে যদি সাধারণ কেউ আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখেন, তার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনেই হতে পারে, কিন্তু তার ভেতরে যে রাজনীতি আছে ওটিকে যারা দেখতে পাবেন তারা এটির গুরুত্ব বুঝতে পারবেন। যে কোনো ব্যক্তিকে এখন লক্ষ্যবস্তু নির্বাচন করছেন, তো সেক্ষেত্রে সমস্ত ব্যক্তি এখন নিজের জানের হুমকির মধ্যে পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলটা করার জন্যই খুবই পরিকল্পিতভাবে এবং এখানে অনেক অর্গানাইজ ওয়েতে অর্থের লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, দিনের পর দিন বিচার না হওয়ায় সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং বিচারের যে ব্যবস্থাটা প্রচলিত আছে, সেটি এই ধরনের অপরাধীদের বিচার করতে বা নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের বিচার করে জনসমক্ষে সেই আস্থা ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘটনার দোষীদেরকে যদি শনাক্ত করে দ্রুত বিচারের মধ্যে আনা যায়, এই যে হতাশা এবং অনিরাপত্তার একটি সংস্কৃতি তৈরি হয়েছে, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসবে। যে সকল গোষ্ঠী এ ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে জাহাজ থেকে তেল খালাস বন্ধ থাকায় তেল শূন্য হয়ে পড়েছে ডিপোগুলো। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ আশেপাশের 12টি জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। নৌযান শ্রমিকরা জানায়, যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হলেও লাইটারেজ জাহাজ থেকে জ্বালানি তেলের খালাস বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে ভৈরবের ডিপোগুলো তেল শূন্য হয়ে পড়ায় কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ সহ অন্তত 12টি জেলার তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব জেলার তেল পাম্প মালিকরা। মূলত সর্বনিম্ন মজুরি 10,000 টাকা করা সহ 15 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত 21 এপ্রিল থেকে সারা দেশে নৌ শ্রমিক ধর্মঘট ও কর্মবিরতি চলছে। এদিকে নৌযান শ্রমিকদের ধর্মঘট পুরোপুরি প্রত্যাহারের লক্ষ্যে নৌযান শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক চলছে। দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন। এতে নৌযান শ্রমিকদের সব দাবি নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য এ খাতের মালিকদের এবং লঞ্চ যাত্রীদের দুর্ভোগ কমানো ও জাহাজী পণ্য ওঠানামা সচল করতে ধর্মঘট পুরোপুরি প্রত্যাহারে আহ্বান জানান নৌ পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে সন্ধ্যায় শ্রমিকদের দাবি পূরণ ও ধর্মঘটের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলা সময় আরো থাকছে। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যুতে দায়েরকৃত মামলায় আরো 3 জনের সাক্ষ্য গ্রহণ। মামলার পরবর্তী তারিখ 17 মে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন শিক্ষার্থী। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সংঘর্ষের জেরে ক্যাম্পাসে গ্রীষ্মকালীন আগাম ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
সন্ধ্যা 6টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে 5 শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। 17 দিন যাবত আমাদের ক্লাস তারপর পরীক্ষা সব বর্জন করেছি, কিন্তু আমরা এটাতে ফিরতে চাই। আমরা তখনই ফিরবো যখন আমাদের আন্দোলন বা দাবি দাবাটা মেনে নিবে। আমাদের মেয়েরা আজকে লাঞ্ছিত হচ্ছে, আমরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছি। এই লাঞ্ছনা থেকে আমরা বাঁচতে চাই। মামলা থেকে শুরু করে আমাদের সমস্ত দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শিক্ষার্থীদের দাবি তার একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য। 4 সদস্য বিশিষ্ট একটা লিয়াজো কমিটি করে দিয়েছি আমাদের ডক্টরের নেতৃত্বে। তারা বিভিন্ন যে সমস্ত ছাত্র ছাত্রী এবং কর্মচারী এবং শিক্ষক সবার সাথে কথা বলে বিষয়টা সুরাহা করার চেষ্টা করছে এবং আমি সরকারেরও সহযোগিতা কামনা করছি। এদিকে ফেসবুকে উপাচার্য, শিক্ষক ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গতকাল বিকেলে 28 ছাত্রের নামে তথ্য প্রযুক্তি আইনে 2টি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য মহোদয়ের নির্দেশ ক্রমে রেজিস্ট্রার বাদী হয়ে 2টি মামলা করেছে। মোট 28 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গত বছর প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী বাদলের সঙ্গে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয় শিক্ষার্থীদের। এই ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটি 9 এপ্রিল বিশ্ববিদ্যালয় বোর্ডের সভায় 1 ছাত্রকে স্থায়ী এবং আরো 4 ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেন। মূলত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সময় সংবাদ, যশোর। ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার ঘটনায় 12 জনকে আসামি করে মামলা দায়ের করেছে তার পরিবার। দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে আটক মামুনকে প্রধান আসামি করে সদর থানায় এই মামলা দায়ের করেন। এর আগে গত রাত 10টার দিকে শহরের পীরবাড়ি এলাকায় বাহারের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। স্বজনদের দাবি, 3য় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে তদন্তের পরই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত বাহার মিয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য ছিলেন। কিছুদিন আগে ওই যে বীরগাঁও ইলেকশন হয়েছিল, ইলেকশন থেকে তারা একটু ওই যে মামলা মোকদ্দমা করছে, তারা এই জন্য তার পিছনে লাগিয়ে রয়েছে। নির্বাচন তো চলে গেছে, এখন আজকে এখানে তার ঠিকানার নাম ঠিকানা জানতে পারছে। তার বাড়ি হচ্ছে নবীগঞ্জ থানা বীরগাঁও গ্রামে। এই জানার পরে তো আমরা তার শ্রদ্ধা রিপোর্ট বুঝতে পারি। বর্তমানে মামলা তদন্তে আছে, কি কারণে তার এই খুন হয়েছে তারা পরবর্তী জানা যাবে। ঝালকাঠিতে আব্দুস সালাম হত্যা মামলায় 3 ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এই আদেশ দেন। একই সঙ্গে তাদের 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলার বিবরণী থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে 2009 সালে সদর উপজেলার মকরমপুরে প্রতিবেশী আব্দুস সালামকে পিটিয়ে হত্যা করে আলমগীর হাওলাদার, কামাল হাওলাদার ও ভুলু হাওলাদার। ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। বরিশালে খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকালে নগরীর পোর্ট রোড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, দখল হওয়া খাল উদ্ধারে প্রথম দিনের অভিযানে 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন খাল দখল করে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। বরিশালে 12টি খাল থাকলেও দখলদারদের কবলে পড়ে এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 7টিতে। খালগুলিতে যথেষ্ট পরিমাণে অপদখল রয়েছে। আমরা সুনির্দিষ্ট পরিমাপ করে অপদখল মুক্ত করছি এবং আমরা বরিশালকে খাল নদী এর যে বরিশাল তাতে পরিণত করার জন্য সংগ্রাম করছি। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির সহ 5 জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আদালতে আরও 3 জন সাক্ষ্য দিয়েছেন। বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবিরের আদালতে সাক্ষ্য দেন তারা। পাশাপাশি আগামী 17 মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে মামলার প্রধান আসামি ও ঘাতক বাসের চালক
মোহাম্মদ জামির হোসেনকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালতে সাক্ষ্য দেন মামলার সাক্ষী ঐশিক রহমান সিদ্দিকী, পল্লব আহমেদ ও রিপন। এ নিয়ে ৩৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দিলেন। এদের মধ্যে ঘটনার দিন বেঁচে যাওয়া তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, অধ্যাপক ঢালি আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম রয়েছেন। ২০১১ সালের ১৩ আগস্ট ছবির শুটিং শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মনির সহ ৫ জন। এই ঘটনায় মামলা দায়েরের পর ২০১২ সালের ২১ মার্চ বাস চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পিরোজপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, সকাল ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক এলাকার একটি সাইক্লোন সেন্টারের পাশ থেকে অনিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে অনিমার স্বামী পলাতক রয়েছে। তবে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে অনিমাকে তার স্বামী নির্যাতন করত বলে অভিযোগ করেছেন স্বজনরা। যৌতুকের জন্য প্রায় মারতো, ওদের বাড়ি গেলে পরেই মারতো। মোবাইলের সংবাদ পাইছি, আমরা এখানে আজকে দেখি তাই নিয়ে এসেছি। ইহা একটা অস্বাভাবিক মৃত্যু বলে আমাদের কাছে মনে হয়, তবে সেটি পোস্টমর্টেম না করে বলা সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আব্দুল কাদির নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গত রাতে দক্ষিণ সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লা সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই আব্দুল কাদির নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং সদর থানায় অন্তত 10টি মামলা রয়েছে। বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে ধর করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে ডাকাতরা যখন গুলি চালায় তখন আমরা পাল্টা গুলি চালাতে বাধ্য হই এবং এই যে বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর আমরা একজন ডাকাতকে আমরা মাটিতে পড়ে থাকতে দেখি। তার ছেলে এসে শনাক্ত করে যে তার নাম আব্দুল কাদির। এই ডাকাতকে আমরা দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিলাম। নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত রাতে উপজেলার চন্দ্রলড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিত গড়াডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী সদস্য প্রার্থী রোকন উদ্দিনের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী সজীব খানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে গত রাত 9টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় সুলতু খার ছেলে ইকবাল সহ বেশ কয়েকজন আহত হন। তাদের পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত 12:30টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবালের মৃত্যু হয়। গতকাল কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে, এক পক্ষ থেকে হামলা হয়েছে, অন্য পক্ষ শান্ত থাকবে এবং এটার জন্য আইনিভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা অবশ্যই নেওয়া হবে। তারপরে অপরপক্ষেও আমরা শান্ত থাকার আহ্বান জানাবো। এজলাস ও বিচারক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। মাত্র 6 জন বিচারক দিয়ে চলা এই আদালতে দিন দিন বাড়ছে মামলার জট। এতে বছর পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। সংকটের কথা স্বীকার করে জেলার পাবলিক প্রসিকিউটর জানান, সমস্যার সমাধানে আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। বাহার রেহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মামলার জট নিরসন ও বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2007 সালে কুমিল্লায় গঠিত হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতের অধীনে জেলায় 16টি উপজেলার মামলা নিষ্পত্তিতে 11টি আলাদা আমলি আদালতের কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি আদালতে একজন করে বিচারক থাকার কথা থাকলেও রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ মাত্র 6 জন। এ কারণে একসাথে দুটি আদালতে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন বিচারকরা। এতে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থীদের। কোনো দিনের পর দিন, রাতের পর রাতে যাইতে আসি, কোনো বিচার হয় না, বিচার দিতে আসি। 3 বছর আমার মামলা চলতে আছে, আমার মামলা শেষ হইতে আছে না। কেস করি দে খালি হাজিরা দিতে আছে, আইতে আছে। এই অবস্থায় বিচারক নিয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মত দিলেন জেলার পাবলিক প্রসিকিউটর। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানান, সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে আসেন তারাও জানেন। এ ব্যাপারে সভা সমিতিতে সিম্পোজিয়ামে আলাপ হয়
এই ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়। যদি আমাদের প্রত্যেকটা আদালতে বিচারক চলে আসে তাহলে এই জট আর থাকবে না, দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি হবে। আর মামলার জট কমাতে দেওয়ানি ও ফৌজদারি আইনের মামলা পরিচালনা ও আপিল নিষ্পত্তির জন্য আলাদা এজলাস ও দক্ষ বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীরা। একজন বিচারক এক থানা আমলি আদালত একটা করার কথা, একজন বিচারক দেখা গেছে 3-4টা আমলি আদালত করেন। আমরা পৃথক এজলাস চাই, যারা শুধুমাত্র সিভিল আপিলগুলো শুনবে, যারা শুধুমাত্র ক্রিমিনাল আপিলগুলো শুনবে, দেন জিনিসগুলো সর্ট আউট করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আদালতে এখন বিচারাধীন রয়েছে প্রায় 26,000 মামলা। সময় সংবাদ, কুমিল্লা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে বন্দরনগরী চট্টগ্রামের চিহ্নিত 7টি ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র তালিকা তৈরি করে সিডিএ দায় সারলেও সিটি কর্পোরেশন বলছে এ ধরনের তালিকা তৈরির কোনো এখতিয়ার নেই সিডিএর। এই অবস্থায় নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে পরস্পরকে দোষারোপ না করে সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা। কমলদের রিপোর্ট। গত 13 এপ্রিল রাতে ভূমিকম্পে নগরের বিভিন্ন স্থানে অন্তত 9টি বহুতল ভবন একটি অপরটির উপর হেলে পড়ে। ভবনগুলি পর্যবেক্ষণের জন্য সিডিএর পক্ষ থেকে 5 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে ভবনগুলির বিরুদ্ধে। কিন্তু ব্যবস্থা আদৌ নেওয়া যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 8 বছর আগে এই ধরনের 7টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পরবর্তীতে জলাজীর্ণ ভবনগুলো ভেঙে ফেলা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো, কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। আমাদের কাজ হলো নির্ণয় করা কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিমুক্ত। আমরা কাজ করে নির্ণয় করে আমরা যথোপযুক্ত অথরিটিকে এটা হ্যান্ডওভার করেছি। ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আইনগত অধিকার নাই এবং এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল, সেই হিসাবে আমরা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেছিলাম। সিটি মেয়রের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার ব্যাপারে সিডিএর কোনো ক্ষমতাই নেই। সিডিএ কিসের ভিত্তিতে এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এটা আমার বোধগম্য নয়, কারণ সিডিএর এককভাবে কোনো এখতিয়ার নেই যে এই ধরনের কোনো তালিকা তৈরি করে আমাদেরকে হস্তগত করা। এই অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের দায় এড়ানোর ভূমিকা পরিহার করে সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আবার সেই ব্লেম গেম চলছে, কিন্তু আমি মনে করি যে সবার আগে যে সমন্বয়টা আমাদের দীর্ঘদিনের দাবি, যে সবগুলো সেবা সংস্থার যে সমন্বয়, সেই সমন্বয়টা করাটা এখন জরুরি। নগরীতে যে কোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএ থেকে নকশা অনুমোদন নিতে হয়, কিন্তু নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা তার কোনো তদারকি থাকে না। তবে ভবন নির্মাণের পর পৌর কর আদায় করে সিটি কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা হোসেন নামে ট্রাকের এক চালক নিহত হয়েছেন। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে বিরামপুর উপজেলার চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। গুরুতর অবস্থায় 4 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন হাজার হাজার গাড়ি, কিন্তু এসব যানবাহনের বিরুদ্ধে নেই কোনো প্রশাসনের নজরদারি। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছেন চালক, শ্রমিক সহ হাজার হাজার যাত্রী। মালিকপক্ষের দাবি, লোকসানের কারণে তারা গাড়ি মেরামত ও ফিটনেস সার্টিফিকেট নিতে পারছেন না। তবে বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, ফিটনেসবিহীন গাড়িগুলোকে তালিকাভুক্ত করে নোটিশ প্রদান সহ হালনাগাদের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুয়েল মিধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ 3টি স্থান থেকে প্রতিদিন 18টি রুটে বাস চলাচল করে। এছাড়া যশোরের সড়ক ও মহাসড়কগুলোতে চলাচল করে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন, কিন্তু সড়কগুলোতে দাপিয়ে বেড়ানো এসব যানবাহনের অধিকাংশেরই নেই ফিটনেস সার্টিফিকেট। এমনকি 30 বছরের লক্ষ ছক্কর গাড়িও চলছে অবাধে। যানবাহন চালকদের দাবি, মালিকদের বারবার বললেও তারা বিষয়টি গুরুত্ব দেয় না, ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তায় নামতে হয় তাদের। গাড়ি চালাতে গেলে আমাদের ভয় লাগে, ফিটনেস এ সমস্ত কোনো কমপ্লিট নাই। আমরা ঝুঁকিপূর্ণভাবে চলি, এতে আমাদের দেখা যাচ্ছে আমরা বাড়ি ফিরবো কিনা আমরা বলতে পারি না। ফিটনেস নেই, আনকমপ্লিট গাড়ি যেগুলো প্রশাসন দেখে না,
আর দেখলেও প্রশাসন টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। ফিটনেসবিহীন এসব গাড়ির কারণে ঝুঁকি ও ভোগান্তি দুটোকেই সাথে নিয়ে পথ চলতে বাধ্য হন যাত্রীরাও। লোক আনার ক্যাপাসিটি আছে 40-50 জন, আসছি 70 জন বা 75 জন। গাড়ি যে এত নর্মাল, মানে গাড়ি কোথায় নষ্ট হয়ে কোথায় বন্ধ হয়ে পড়ে থাকবে, ঠেলতে হয়। ভাঙাচুরো বাস আসলে যাওয়া রিস্কের ব্যাপার। মালিক পক্ষের দাবি লোকসানের কারণে তারা গাড়ি ঠিক করতে ও ফিটনেস সার্টিফিকেট নিতে পারছেন না। 14 সালে এবং 15 সালে বিএনপি জামাতের যে তাণ্ডব গেছে মোটর গাড়ির পর দিয়ে, মালিকরা পয়সা করে ইনকাম করতে পারেনি, কাগজপত্র করার মতন অ্যাবিলিটি ছিল না। তবে বিআরটি এর এই কর্মকর্তার দাবি ফিটনেসবিহীন গাড়িগুলোকে তালিকাভুক্ত করে নোটিশ প্রদান সহ হালনাগাদের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে আমাদের প্রায় কমপক্ষে 200 থেকে 300 নোটিশ হচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে অনুরোধ করি এই গাড়িগুলোর আইনের আওতায় এনে কাগজপত্র হালনাগাদ করে সরকারি রাজস্ব আদায়ের বৃদ্ধির স্বার্থে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। যশোর বিআরটি এর আওতায় ৮,২২৭টি যানবাহন রেজিস্ট্রেশন ভুক্ত রয়েছে, যার মধ্যে ২,৯৯১টি ফিটনেসবিহীন। সময় সংবাদ, যশোর। জীববৈচিত্র্য ও উপকূলের পরিবেশ রক্ষায় সমুদ্র সৈকতে শতাধিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ ও হিমছড়ি জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে কচ্ছপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। বন কর্মকর্তা মোহাম্মদ আলী কবির জানান, কচ্ছপের প্রজনন বাড়ানোর জন্য বন বিভাগের উদ্যোগে সমুদ্র সৈকতের উপকূল থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করে তা 65 থেকে 70 দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়। বাচ্চা ফোটার পর সেগুলো সাগরে অবমুক্ত করা হয়। গত 3 মাসে 5000 কচ্ছপের বাচ্চা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে। 1971 সালের 26 এপ্রিল পাক বাহিনীর অতর্কিত বিমান হামলায় নিহত হন মুক্তিযোদ্ধা সহ পটুয়াখালীর অন্তত 2000 নিরীহ বাঙালি। তবে স্বাধীনতার 3 যুগ পেরিয়ে গেলেও অযত্নে পড়ে আছে মুক্তিযোদ্ধাদের সেই গণকবর। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 1 মাসের মাথায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় আক্রমণ হয় পটুয়াখালীতে। পাক বাহিনীর অতর্কিত বিমান হামলায় শহরের পুরান বাজার, কালিকাপুর, ইটবাড়িয়া সহ বিভিন্ন এলাকা পরিণত হয় ধ্বংসযজ্ঞে। গোলাবারুদের আঘাতে বিধ্বস্ত হয় বেশিরভাগ ঘরবাড়ি, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। মুক্তিযোদ্ধা সহ নিহত হন অন্তত 2000 বাঙালি। তাদেরকে গণকবর দেয়া হয় জেলার বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, অযত্ন ও অবহেলায় ম্লান হতে চলেছে মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক সেই গণকবরগুলো। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধারালো অস্ত্রের আঘাতেই খুন হন জুলহাস। খুনিরা ছিল প্রশিক্ষিত, জানালেন ময়না তদন্তকারী চিকিৎসক। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশকে অস্থিতিশীল করতেই চলছে টার্গেট কিলিং। কাশিমপুরের কারারক্ষী রোস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই। শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। একের পর এক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত 8। ক্যাম্পাস বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।